আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। এবং আজকের এই ক্লাসটি হচ্ছে পঞ্চম ক্লাস, অর্থাৎ সাধারণ জ্ঞানের পঞ্চম ক্লাস হচ্ছে আজকে। যারা আগের ক্লাসগুলি করেছো খুবই ভালো, যারা এখনও পর্যন্ত ক্লাসগুলি করনি অবশ্যই করে নেবে নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং তারপরে এই ক্লাসটি তোমরা দেখবে, তাহলে আরও খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারবে। কারণ সাধারণ জ্ঞান থেকে যা কিছু প্রশ্ন আমি তোমাদের শেয়ার করে দিয়েছি বা দিচ্ছি, প্রত্যেকটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো তাই বারবার কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। আজকে এই ক্লাসে সাধারণ জ্ঞান থেকে যে টপিক সম্পর্কে আলোচনা করব, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জেলা সংক্রান্ত, পশ্চিমবঙ্গের শহর সংক্রান্ত এবং পশ্চিমবঙ্গের জনসংখ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। এবং আজকের এই ক্লাসে টোটাল 40টি প্রশ্নোত্তর আলোচনা করব, এবং যে 40টির মধ্যে কিছু কিছু প্রশ্ন তোমাদের হয়তো মনে হতে পারে খুবই সহজ, আবার কিছু কিছু প্রশ্ন তোমাদের মনে হতে পারে যে নতুন প্রশ্ন। প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে বর্তমানে অর্থাৎ 2026 সালে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি? তো দেখো, পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা রয়েছে 23টি। এবং তোমাদের জানিয়ে রাখি, এই যে জেলার সংখ্যা, সেই সংখ্যা কিন্তু 2017 সালের আগে কম ছিল, তারপরে আবার নতুন নতুন জেলা তৈরি হয়েছে। 2026 সালে অর্থাৎ আজকে দাঁড়িয়ে টোটাল 23টি জেলা আছে পশ্চিমবঙ্গে। এবং যেটা জানা যাচ্ছে যে আরও 4 থেকে 5টি নতুন জেলা কিন্তু গঠন করা হবে পশ্চিমবঙ্গের মধ্যেই খুব তাড়াতাড়ি, অর্থাৎ 1-2 বছরের মধ্যেই কিন্তু আরও নতুন নতুন জেলা তৈরি করা হবে পশ্চিমবঙ্গে। তো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ কি, এই প্রশ্নটি কিন্তু পরিবর্তন হয়, অর্থাৎ 2026 সালে 23টি আছে, 2027 বা 28 এটা পরিবর্তন হয়ে আরও সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে। দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? বৃহত্তম জেলা কোন অর্থে? আয়তনের দিক থেকে। আয়তনের দিক থেকে বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা হচ্ছে আয়তনের দিক থেকে বৃহত্তম জেলা। এরপর দেখো, বলা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? ক্ষুদ্রতম জেলা, এটাও কিন্তু আয়তনের দিক থেকে। ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা। পশ্চিমবঙ্গের যে ম্যাপটি, সেই ম্যাপে তোমরা দেখবে কলকাতা কিন্তু খুবই ছোট, খুবই ছোট একটি জেলা। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা। পরবর্তী প্রশ্ন, 2017 সালে কোন জেলাটি ভেঙে ঝাড়গ্রাম নতুন জেলা হিসাবে গঠিত হয়েছে? এখানে দুটি প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। প্রথম প্রশ্ন এটা যে 2017 সালে কোন জেলাটি ভেঙে ঝাড়গ্রাম হয়েছে, সেটার উত্তর হবে পশ্চিম মেদিনীপুর। আর দ্বিতীয় আরও একটি প্রশ্ন এখানে আসে, যেটা হচ্ছে কত সালে ঝাড়গ্রাম জেলা গঠিত হয়েছে? কত সালে? 2017 সালে। তো দুটি প্রশ্নই কিন্তু এখান থেকে আসতে পারে। পরবর্তী প্রশ্ন, আলিপুরদুয়ার জেলাটি কোন জেলাকে ভেঙে তৈরি করা হয়েছিল? আলিপুরদুয়ার জেলা, তো এটা হয়েছিল জলপাইগুড়ি জেলাকে ভেঙে। জলপাইগুড়ি জেলাকে ভেঙে তৈরি করা হয়েছিল আলিপুরদুয়ার জেলা। পরবর্তী প্রশ্ন, বর্ধমান জেলাটি ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান কত সালে গঠিত হয়? অর্থাৎ এই যে পূর্ব পশ্চিম বর্ধমান দুটি জেলা বর্তমানে, সে দুটি জেলা কত সালে গঠিত হয়েছে? কত সালে?
তো এটারও সঠিক উত্তর হয়ে যাবে 2017 সালে। 2017 সালে ঝাড়গ্রামও হয়েছে, আর 2017 সালে পূর্ব এবং পশ্চিম বর্ধমানও নতুন জেলা রূপে গঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন জেলাকে পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার বলা হয়? কোন জেলাকে পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে পূর্ব বর্ধমান জেলা। অনেকেরই মনে হতে পারে এই প্রশ্নগুলি খুবই সহজ, কিন্তু সহজের সাথে সাথে এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসার। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতেই হবে, যাতে এগুলোতে 100% ঠিক করতে পারো। তার জন্য কিন্তু তোমরা বারবার প্র্যাকটিস করবে, যেন এই জায়গাগুলোতে, অর্থাৎ এই যে সেকশনগুলি রয়েছে জিকের, এগুলোতে যাতে ভুল না হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, তিস্তা নদী পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে? তিস্তা নদীকে কি বলা হয়? ত্রাসের নদী বলা হয়। পূর্ব এবং পশ্চিমে তরাই এবং ডুয়ার্স আছে। তিস্তা নদীকে আবার, এটা কিন্তু উত্তরবঙ্গের প্রধান নদী। তাহলে তিস্তা নদী কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে? তো উত্তরবঙ্গের জেলাগুলি কি কি? উত্তরবঙ্গের জেলা হচ্ছে জলপাইগুড়ি এবং দার্জিলিং। ক হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, সিকিম রাজ্যের সাথে সীমানা ভাগ করেছে পশ্চিমবঙ্গের কোন জেলা? সিকিম রাজ্যের সাথে, অর্থাৎ সিকিম রাজ্যের পাশাপাশি কোন জেলাটি অবস্থিত? তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে কালিম্পং এবং দার্জিলিং। এই দুটো জেলায় কিন্তু হবে এখানে কারেক্ট আনসার, কালিম্পং এবং দার্জিলিং। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাটি সম্পূর্ণভাবে নগরায়িত, অর্থাৎ 100% আরবানাইজড, পুরোপুরি শহরাঞ্চলে পরিণত হয়েছে? কোন জেলাটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা। কলকাতা কিন্তু 100% নগরায়িত হয়েছে। তাহলে এখানে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বাঁকুড়া জেলা কোন প্রশাসনিক বিভাগের অধীনে পড়ে? আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত জেলাগুলি রয়েছে, সেই জেলাগুলি কিন্তু বিভিন্ন বিভাগের মধ্যে কিন্তু পড়ে। বাঁকুড়া রয়েছে, বীরভূম রয়েছে, ঝাড়গ্রাম, প্রত্যেকটি জেলায় কিন্তু আলাদা আলাদা প্রশাসনিক বিভাগের অধীনে পড়ে। তো এখানে বলা হচ্ছে বাঁকুড়া জেলা কোন প্রশাসনিক বিভাগের অধীনে পড়ে? তো বাঁকুড়া জেলা এখানে কারেক্ট আনসার হয়ে যাবে মেদিনীপুর বিভাগের মধ্যে কিন্তু পড়ে বাঁকুড়া, মেদিনীপুর বিভাগের মধ্যে। দেখো, এই প্রশ্নটিতে শুধুমাত্র বাঁকুড়া জেলার কথা এখানে বলা হয়েছে, কিন্তু তোমরা যারা বিভিন্ন জেলা থেকে দেখছো, নিজেদের জেলাগুলি কোন বিভাগের অধীনে পড়ে সেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আমি একে একে বলে দিচ্ছি, তোমরা একটু নিজেদের জেলাগুলো মিলিয়ে নেবে, বা নিজেদের জেলাগুলো একটু খেয়াল রাখবে যে কোন বিভাগের অধীনে পড়ছে। যেমন আমরা প্রথমেই শুরু করছি বর্ধমান বিভাগ। বর্ধমান বিভাগের মধ্যে কোন কোন জেলাগুলি পড়ে একটু তোমরা খুব ভালোভাবে শুনবে। আমি যে যে জেলাগুলি বলছি, তোমাদের নিজেদের জেলাগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। পরীক্ষার জন্য তোমাদের নিজেদের জেলাগুলি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বর্ধমান বিভাগের মধ্যে কোন কোন জেলা পড়ে? পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম আর হুগলি। এই চারটি জেলা পড়ে বর্ধমান বিভাগের মধ্যে। কি কি? পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম আর হুগলি। ঠিক আছে, যারা যারা যে সমস্ত জেলা থেকে দেখছো, নিজেদের জেলাগুলো কোন বিভাগে পড়ছে একটু মনে রাখবে। এরপরে আমরা শুরু করছি মেদিনীপুর বিভাগ। মেদিনীপুর বিভাগের মধ্যে কোন কোন জেলাগুলি পড়ে? পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম। অর্থাৎ মোট কথা কি, মেদিনীপুর বিভাগে কি কি পড়লো? মেদিনীপুর, অর্থাৎ মেদিনীপুরের তিনটি জেলা। কি কি? পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম, যেটা নতুন ঝাড়গ্রাম তৈরি হয়েছে। তাহলে তিনটি জেলা হলো
তার সাথে পুরুলিয়া এবং বাঁকুড়া, এগুলো হচ্ছে মেদিনীপুর বিভাগের মধ্যে পড়ছে। আচ্ছা, মালদা বিভাগের মধ্যে কোন কোন জেলা পড়ছে? মালদা বিভাগের মধ্যে পড়ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, চারটা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, ঠিক আছে। আর জলপাইগুড়ি বিভাগের মধ্যে কি কি পড়ছে? জলপাইগুড়ি বিভাগের মধ্যে পড়ছে উত্তরবঙ্গের জেলাগুলি, যেমন কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের জেলাগুলি। কি কি জেলা আছে? 5টা জেলা আছে, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এটা খুব সহজে তোমরা মনে রাখতে পারবে। আরেকটা বিভাগ আছে যেটা হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ। এই প্রেসিডেন্সি বিভাগের মধ্যে বাকি জেলাগুলি পড়ে। বাকি কি কি জেলা আছে বলো তো? কলকাতার আশেপাশে যেমন কলকাতা আছে, হাওড়া আছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আর নদিয়া জেলা। এই জেলাগুলো হচ্ছে প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়ে। তো তোমরা কোন জেলা থেকে এই ক্লাসটি করছো, নিজেদের জেলার কোন বিভাগে পড়ছে সেগুলো কিন্তু একটু মনে রাখবে, ঠিক আছে। পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? এই 4টির মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়, এটা কিন্তু আগের ক্লাসে করেছি। এই টপিকের মধ্যে ওই প্রশ্নটি পড়ে, সেই জন্য এটা আবার রিপিট হয়েছে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? সেটা হচ্ছে বীরভূম জেলা। বীরভূম জেলা একটি জায়গা আছে ময়ূরেশ্বর, সেই ময়ূরেশ্বর কিন্তু শুষ্কতম স্থান রূপে পরিচিত, শুষ্কতম স্থান, সেই জন্য বীরভূম জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য প্রধানত কোন জেলায় অবস্থিত? অর্থাৎ সুন্দরবন অঞ্চল কোন জেলায় অবস্থিত? এটা হবে দক্ষিণ 24 পরগনা। এটা সবাই পারবে, খুব সহজ একটি প্রশ্ন। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর কোনটি? অর্থাৎ সবচেয়ে বেশি জনসংখ্যা কোন শহরে আছে? কোন শহরে বলেছে, এখানে কিন্তু জেলা বলেনি, কোন শহর। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে কলকাতা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, অর্থাৎ উত্তর পূর্ব ভারতে যদি আমরা যেতে যাই তাহলে সেই শহরটি দিয়ে কিন্তু আমাদের যেতেই হবে। এবং এটাকে চিকেন স্নেকও বলা হয়, অর্থাৎ মুরগির গলার মতো দেখতে। তাহলে এটা কারেক্ট আনসার হয়ে যাবে শিলিগুড়ি। শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। পরবর্তী প্রশ্ন, ভারতের ইস্পাত নগরী বা পশ্চিমবঙ্গের প্রধান শিল্প শহর কোনটি? এটা সঠিক উত্তর হয়ে যাবে দুর্গাপুর। দুর্গাপুরকে বলা হয় ইস্পাত নগরী বা প্রধান শিল্প শহর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান সামুদ্রিক বন্দর কোনটি? প্রধান সামুদ্রিক বন্দর কি হবে কারেক্ট আনসার? তো প্রধান সামুদ্রিক বন্দর হচ্ছে হলদিয়া, হলদিয়া বন্দর। খ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, কোন শহরকে পশ্চিমবঙ্গের আমের শহর বলা হয়? খুবই সহজ একটি প্রশ্ন, কিন্তু তোমরা মনে রাখবে এগুলোতে যেন ভুল না হয়। এটার কারেক্ট আনসার হয়ে যাবে মালদা। ইংলিশ বাজার বা ইংরেজ বাজারও কিন্তু বলা হয়। এই শহরটিকে বলা হয় পশ্চিমবঙ্গের আমের শহর। তারপরে দেখো, বিখ্যাত পোড়ামাটির বা টেরাকোটার মন্দিরের জন্য পরিচিত বিষ্ণুপুর শহরটি কোন জেলা অবস্থিত? এটা তোমরা প্রত্যেকে পারবে, বাঁকুড়া জেলাতে অবস্থিত। এখানে এই প্রশ্নটিও আসে। আবার কোনটি আসে সেটা হচ্ছে টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত কোন শহর, তখন হয়ে যাবে বিষ্ণুপুর। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম আইআইটি কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছিল? আইআইটি
তো দেখো আইআইটি যেটা ভারতের প্রথম আইআইটি সেটা প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? খড়গপুরে। পরবর্তী প্রশ্ন, চন্দননগর শহরটি পূর্বে কাদের উপনিবেশ বা কলোনি ছিল? কাদের? যারা বাণিজ্য করতে এসেছিল চন্দননগর, খুবই গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক একটা বাণিজ্য কেন্দ্র চন্দননগর। এটা ফরাসিদের ছিল, ফরাসি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরটি সিল্কের শাড়ির জন্য অত্যন্ত বিখ্যাত? সিল্কের শাড়ি। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? সিল্কের শাড়ির জন্য বিখ্যাত বিষ্ণুপুর। খ হচ্ছে এখানে কারেক্ট আনসার। আর তাঁতের কাপড় যদি বলা হয় তাহলে এখানে সিল্কের শাড়ি বলেছে, তো তাই কারেক্ট আনসার হয়ে যাবে বিষ্ণুপুর। আর যদি বলা হয় তাঁতের কাপড়ের জন্য বিখ্যাত তখন হয়ে যাবে শান্তিপুর। ঠিক আছে, তাঁতের কাপড় যদি বলা হয় তাহলে শান্তিপুর, ফুলিয়া এগুলো হয়ে যাবে কারেক্ট আনসার। আর যেহেতু এখানে সিল্কের শাড়ি বলেছে তো তাই কারেক্ট আনসার হয়ে যাবে বিষ্ণুপুর। পরবর্তী প্রশ্ন, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পশ্চিমবঙ্গের কোন শহরে অবস্থিত? এগুলো ভুল হওয়ার কথা নয়, এটার কারেক্ট আনসার হয়ে যাবে কলকাতা। কলকাতা হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, পশ্চিমবঙ্গের টেরিটোরিয়াল বা প্রশাসনিক সদর দপ্তর নবান্ন কোন শহরে অবস্থিত? এটা আশা করি প্রত্যেকেই পারবে। এটা কোথায় হবে? এটার কিন্তু কারেক্ট আনসার তোমাদের সঠিকভাবে কিন্তু বলতে হবে। পশ্চিমবঙ্গে যে টেরিটোরিয়াল বা প্রশাসনিক যে সদর দপ্তর সেটা কোথায় অবস্থিত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হাওড়া। হাওড়া হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আসানসোল শহরটি প্রধানত কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত? আসানসোল শহরটি প্রধানত কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত? এটার সঠিক উত্তর হয়ে যাবে কয়লা। কয়লা হবে এখানে কারেক্ট আনসার। তারপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে কৃষ্ণনগর শহরটি কোন শিল্পের জন্য পৃথিবী বিখ্যাত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মাটির পুতুল। মাটির পুতুলের জন্য বিখ্যাত কৃষ্ণনগর শহরটি। তারপরে দেখো বলা হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত? পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত? এটার সঠিক উত্তর হয়ে যাবে প্রায় 9.13 কোটি। প্রায় 9.13 কোটি। পরের প্রশ্ন, 2011 সালের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে বেশি? কোন জেলা? কোন জেলার পপুলেশন সবচেয়ে বেশি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উত্তর 24 পরগনা জেলা। এরপর দেখো পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? জনসংখ্যার ঘনত্ব কোন জেলাতে বেশি? তো পপুলেশন ডেনসিটি সবচেয়ে বেশি হচ্ছে কলকাতাতে। কলকাতা হবে এখানে কারেক্ট আনসার। তারপর দেখো 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম? কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কালিম্পং। কালিম্পং তৎকালীন পার্বত্য উপবিভাগ, যা পরে কিন্তু জেলা হয়েছে, তো তাই কারেক্ট আনসার হয়ে যাবে কালিম্পং। পরের প্রশ্নে বলা হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের গড় সাক্ষরতার হার কত? লিটারেসি রেট, সাক্ষরতার হার পশ্চিমবঙ্গের 2011 সালের আদমশুমারি অনুযায়ী। এটার কারেক্ট আনসার হয়ে যাবে 77.08%। 77.08% হবে এখানে কারেক্ট আনসার।
এরপর দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি? কোন জেলা সাক্ষরতার হার সবচেয়ে বেশি? তো দেখো এখানে কিন্তু কলকাতা হবে না, এখানে কারেক্ট আনসার হয়ে যাবে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে কিন্তু সাক্ষরতার হার কলকাতার থেকেও বেশি। গ হচ্ছে এখানে কারেক্ট আনসার। কত? এটার পার্সেন্টেজটা একটু মনে রাখবে, 87 অর্থাৎ 87.02। 87.02% হচ্ছে পূর্ব মেদিনীপুরের সাক্ষরতার হার। এরপর দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম? কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উত্তর দিনাজপুর জেলা। উত্তর দিনাজপুর জেলা। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত কত? লিঙ্গানুপাত, পুরুষ এবং মহিলা লিঙ্গানুপাত কত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 947 জন মহিলা প্রতি পুরুষ 1000 জন, অর্থাৎ খ হচ্ছে এখানে কারেক্ট আনসার। তারপর দেখো বলা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় লিঙ্গানুপাত অর্থাৎ প্রতি 1000 পুরুষে মহিলার সংখ্যা সবচেয়ে বেশি? এখানে কারেক্ট আনসার কি হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিং। কি বলা হচ্ছে প্রশ্নটিতে? যে পশ্চিমবঙ্গের কোন জেলায় লিঙ্গানুপাত অর্থাৎ পুরুষ মহিলার যে অনুপাত সেটা সবচেয়ে বেশি। এখানে কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে দার্জিলিং জেলা। তারপরে দেখো বলা হচ্ছে 36 নম্বর প্রশ্নে পশ্চিমবঙ্গের কোন জেলায় লিঙ্গানুপাত সবচেয়ে কম? সবচেয়ে কম এটা হবে কলকাতা জেলা। কলকাতাতে কিন্তু লিঙ্গানুপাত সবচেয়ে কম। তারপর দেখো জনসংখ্যার ঘনত্বের বিচারে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? জনসংখ্যার ঘনত্বের বিচারে তো দ্বিতীয়। প্রথম স্থানে কে রয়েছে? বিহার, আর পশ্চিমবঙ্গ হচ্ছে দ্বিতীয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ? পশ্চিমবঙ্গের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 7.55%। 7.55% হচ্ছে পশ্চিমবঙ্গের ঘনত্ব জনসংখ্যা, মানে ভারতের মধ্যে যদি পার্সেন্টেজে আমরা করি। এরপর দেখো 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের গ্রামীণ জনসংখ্যার শতকরা হার কত? 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের গ্রামীণ জনসংখ্যা শতকরা হার কত? তো গ্রামীণ জনসংখ্যার যে শতকরা হার সেটা হচ্ছে প্রায় 68%, প্রায় 68%। ঠিক আছে, এটা যদি অ্যাকুরেট যদি বলা হয় 68.13, 68.13 অর্থাৎ প্রায় 68%। গ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম, এটার কারেক্ট আনসার হয়ে যাবে কালিম্পং। কালিম্পং হবে এখানে কারেক্ট আনসার। পার্বত্য ভূপ্রকৃতির কারণে এখানে কিন্তু প্রতি বর্গ কিলোমিটারে মানুষের বসবাসের সংখ্যা সবচেয়ে কম, তো তাই কালিম্পং হবে এখানে কারেক্ট আনসার। তাই হচ্ছে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য। তোমরা
অনেকেরই হয়তো মনে হতে পারে খুবই সহজ প্রশ্ন। যাদের সহজ প্রশ্ন তারা জানো সেই জন্যই সহজ, যারা জানে না তাদের জন্য কিন্তু জটিল। তোমাদের সহায়িকা এবং কর্মী এই দুইটি পরীক্ষার জন্যই এগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এগুলোতে যাতে 100% ঠিক তোমরা করে আসতে পারো তার জন্য কিন্তু আরেকবার দেখবে, তাহলেই পুরো ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে। কিছু কিছু জায়গাতে হয়তো তোমরা ভুল করতে পারো কোনো কোনো কোশ্চানে, এক দুবার প্র্যাকটিস করবে তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এই যে পার্সেন্টেজগুলি রয়েছে এই পার্সেন্টেজগুলিও কিন্তু তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ পার্সেন্টেজগুলি আসে, ঠিক আছে? তো তাই ওইগুলো একটু নজর দেবে ভালোভাবে। আর যেমন এটা যেমন দেখো, এই যে অনুপাত, লিঙ্গানুপাত, এগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে। 947 জন মহিলা প্রতি 1000 পুরুষে। তো এই যে প্রশ্নগুলির উত্তরগুলো এগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এটা যেমন দেখো লিটারেসি রেট, কোনটা হবে কারেক্ট আনসার। তো এই যে দশমিকের দেওয়া আছে সঠিক তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, কারণ পরীক্ষার সময় খুব এগুলো যদি পয়েন্টের যদি তফাৎ দিয়ে দেয় তাহলে সঠিক পয়েন্টে তোমাকে কিন্তু মনে রাখতে হবে, না হলে ভুল হয়ে যাবে। তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, বারবার প্র্যাকটিস করবে তাহলেই সব কিছু একেবারে সহজ মনে হবে, ঠিক আছে? তোমরা যারা ভিডিওটি দেখলে প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর তোমরা প্রত্যেকেই কিন্তু সময়ে ক্লাসগুলি করার চেষ্টা করবে। যখনই ভিডিও আপলোড হবে তার কিছু সময়ের মধ্যেই তোমরা করার কিন্তু চেষ্টা করবে, কারণ পরে আরও একটা ক্লাস কিন্তু চলে আসে। তো তাই যদি বকেয়া থেকে যায় তাহলে চাপের সৃষ্টি হয়। তো যাতে মেন্টালি কোনো চাপ না পড়ে তার জন্য কিন্তু সময় করার তোমরা চেষ্টা করবে, ঠিক আছে? প্রত্যেকেই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।